নমস্কার এবং অমিতাভ নিয়ে চলে এলাম আমি সঞ্চালক অমিতাভ। আজকের এবং অমিতাভর পর্ব একটু অন্য কিছু নিয়ে। অন্য কিছু বলতে 70-এর দশকে ভারতবর্ষে হিন্দি চলচ্চিত্রের প্রথম মেগাস্টার যাকে বলা হতো, অর্থাৎ রাজেশ খান্না। রাজেশ খান্না সেই সময় এমন উচ্চতায় পৌঁছেছিলেন যে তার ধারে কাছে তিনি কাউকেই দেখতে পাচ্ছিলেন না। কিন্তু কি এমন ঘটলো রাজেশ খান্নার যে কোনো একটা চলচ্চিত্রে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করতে গিয়ে সেই সিনেমার পর তিনি বলেছিলেন এটাই শেষ। তারপর আর অমিতাভ বচ্চন রাজেশ খান্নাকে একসঙ্গে এক সিনেমায় আর পায়নি চলচ্চিত্র প্রেমীরা। কি এমন ঘটেছিল সেই সিনেমায় বা সেই সিনেমার ফ্লোরে বা সেই সিনেমা চলাকালীন দুজনের মধ্যে যে ইগো প্রবলেম তৈরি হয়ে গেল, আর রীতিমতোভাবে রাজেশ খান্না ঘোষণা করে দিলেন বা বলে দিলেন আর নয় অমিতাভের সঙ্গে অভিনয়। চলুন আজকের এবং অমিতাভতে সেই 70-এর মাঝ বরাবর অর্থাৎ মধ্য 70-এ দাঁড়িয়ে যে সিনেমার পেছনে গোপন ইতিহাস তৈরি হয়েছিল, আর সেই যে চিত্রনাট্য, সেই চিত্রনাট্য লেখা হয়েছিল রাজেশ খান্না এবং অমিতাভ দুজনকে নিয়ে, সেই ঘটনাটা আজ আপনাদের জানাবো। সবার প্রথমে বলি যে 1973 সালে আনন্দ ছবির প্রবল সাফল্যের পর ঋষিকেশ মুখার্জি বানাতে চললেন আরও একটা সিনেমা, যেখানে সেই আনন্দের ক্যারেক্টারদেরকেই রাখলেন অভিনেতাদের, অর্থাৎ রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন। রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন আরও একবার আনন্দের সাফল্যের পর দ্বিতীয় ছবিতে তারা এগিয়ে এলেন। কোন ছবি? ছবির নাম নমক হারাম। নমক হারামের গান আজও আমাদের ভরে মনোপ্রাণ। হ্যাঁ, কিশোর কুমারের অন্তত বেশ কিছু গান, নদিয়া মে দরিয়া, আর সব থেকে ফেভারিট মাথা নিচু করে মন দিয়ে গভীর রাত্র, যে গানটা কিশোর কুমারের প্রেমীরা রাতের বেলায় চুপচাপ শুনতে ভালোবাসেন, সেটি অবশ্যই দিয়ে জ্বলতে হ্যায়। এছাড়াও এই সিনেমার আরও একটি গান সুপার ডুপার হিট হয়েছিল, मैं शायर बदनाम। নদিয়া সে দরিয়া, मैं शायर बदनाम কিংবা দিয়ে জ্বলতে হ্যায়, এরকম বিখ্যাত গান যে সিনেমাটাকে অন্য এক মাত্রায় পৌঁছে দিয়েছিল এবং সে বছরের বম্বে চলচ্চিত্রের পঞ্চম সব থেকে অর্থকরী সিনেমা হিসাবে ব্লকবাস্টার হিট দিয়েছিল সেই সিনেমা নমক হারাম, যার সঙ্গীত পরিচালনা করেছিলেন রাহুল দেব বর্মন। আর এই সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন গুলজার সাহেব, গীতিকার ছিলেন আনন্দ বক্সি। মজার ব্যাপার কি জানেন, এই সিনেমাতে অনেক কিছু উল্টোপাল্টা করা হয়েছিল। নমক হারামের প্রথমে ঠিক করা হয়েছিল যে সঙ্গীত পরিচালনা করবেন শঙ্কর জয়কিশন, কিন্তু জয়কিশনজি তার কিছুদিন আগে মারা যাওয়ায় শঙ্করজিকে একা সেই সিনেমার গান মিউজিক ডিরেকশন করার জন্য বলা হলো সিনেমার পক্ষ থেকে। কিন্তু ডিস্ট্রিবিউটার যারা, তারা তখন আর.ডি. বর্মনের একটা বিরাট ব্যাপার চলছে বম্বেতে, তো ডিস্ট্রিবিউটাররা বেঁকে বসলেন, না, এই সিনেমাতে সঙ্গীত পরিচালনা যদি আর.ডি. বর্মনের হয় তাহলে আমরা এই সিনেমার ব্যাপারে আগ্রহ দেখাবো। এবং সেটি খবর পৌঁছালো শঙ্করজির কাছে। শঙ্করজি তখন নিজে এসে জানিয়েছিলেন, ঠিক আছে, ওরা সবাই চাইছেন যখন, তখন আর.ডি. বর্মন মিউজিক করুন, আমি এখান থেকে সরে যাচ্ছি। এই তো গেল একটি ঘটনা। নমক হারাম 1973 23শে নভেম্বর রিলিজ করেছিল হিন্দি চলচ্চিত্রের জগতে এক অসাধারণ সিনেমা, কিন্তু তার পেছনে, তার আড়ালে তৈরি হয়েছিল আরও একটি সিনেমা, যে কারণে অমিতাভের সঙ্গে আর অভিনয় করবেন না কোনো সিনেমায় বলেছিলেন রাজেশ খান্না। সেই ঘটনার দিকে আপনাদের নিয়ে যাব। অনেক ঘটনা ঘটেছিল। প্রথম কথা, নমক হারাম সিনেমাটা অনুপ্রাণিত হয়ে, যার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে ঋষিকেশ মুখার্জি শুরু করতে চেয়েছিলেন, সেটি আসলে ছিল একটি
ইংরাজি নাটক। হ্যাঁ, এই ইংরাজি নাটকটির নাম ছিল বেকেট অর দ্য অনার অফ দ্য গড। বেকেট অর দ্য অনার অফ দ্য গড, যেটি লিখেছিলেন পিটার গেনাভিলে। এবং এই নাটকটি মঞ্চস্থ হয় সম্ভবত 1969 বা হ্যাঁ ওই সময়। এবং সেই ইংরেজি সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমা তৈরি হলো দক্ষিণ ভারতে। এবং সেই দক্ষিণ ভারতে সিনেমা যেটি তৈরি হয়েছিল, সেই সিনেমার নাম সম্ভবত মিথারুলু, প্রাণ মিথারুলু। এই প্রাণ মিথারুলু তেলেগু ছবি, কিন্তু এই তেলেগু ছবি যেটি তৈরি হয়েছিল তার আগে এই যে সিনেমাটা বেকেট, সেই বেকেট সিনেমাটা ইংরাজিতে দেখেছিলেন ঋষিকেশ বাবু, এবং সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়ে তৈরি করেন। কিন্তু অন্যদিকে দক্ষিণ ভারতে অলরেডি তখন প্রাণ মিথারুলু বলে এই একই সিনেমার ভার্সান সেটি তৈরি হয়ে গেছে। আর পরবর্তীকালে নামাখারাম সেই সিনেমাটি দেখে তৈরি হয়েছিল 1976, 73-এ নামাখারাম, 76-এ তৈরি হয়েছিল তামিল ভাষায় এই ছবিরই আরও একটি সিনেমা, তামিল ভার্সান, যার নাম হচ্ছে উনাক্কাগা নান। অর্থাৎ একটা সিনেমা থেকে, একটা গল্প থেকে কতগুলো সিনেমা তৈরি হয়েছে, হিন্দি হয়েছে, ইংরাজিতে হয়েছে, এবং তামিল তেলেগু দুটো ভাষাতেই হয়েছে। কী ছিল এই সিনেমার ঘটনা? মূলত যেটা বেকেট নাটকে ছিল, সেখানে দেখানো হয়েছিল যে কিং হেনরি আর ফাদার, তাদের মধ্যে মতবিরোধ। এই ছিল সামাজিক একটা ঘটনা এবং ঐতিহাসিক ড্রামা। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে চরিত্র দুটোকে বদলে দিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়। কিং হেনরিকে করে দিলেন যে একটা বড় মিলের মালিকের ছেলে, আর সেই যে ফাদার বা পাদ্রি সাহেব, তার চরিত্রটাকে গল্পে নিয়ে আসা হলো একজন শ্রমিক নেতা বা শ্রমিকের চরিত্রে। অর্থাৎ মিল মালিক, অর্থাৎ বিত্তবান এবং শ্রমিক সংগঠন, মালিক এবং শ্রমিকের মধ্যে যে ঘটনা প্রবাহ, তাকে ঘিরেই মূলত নামাখারাম সিনেমাটি। এই সময় মনে রাখতে হবে যে 1970-এর দশকে মুম্বাইয়ে টেক্সটাইল মিল এবং মুদ্রাস্ফীতিজনিত পটভূমিতে শ্রমিক সংগঠনের যে উত্থান, এই সিনেমাতে খানিকটা তারও কিন্তু গন্ধ আপনারা পাবেন। অর্থাৎ 1970-এর সেই ঘটনা প্রবাহ এবং বেকেট, এই দুটো একসঙ্গে মিলেমিশে ঋষিকেশ মুখোপাধ্যায়ের যে সিনেমা গুলজার সাহেব চিত্রনাট্য লিখলেন, তার নামাখারাম। এই সিনেমা সম্পর্কে অনেক ঘটনা রয়েছে। যেমন একটা ঘটনার কথা আগে বলি। সেই ঘটনাটি হচ্ছে যে এই সিনেমাটির জন্য বেঙ্গলি জার্নালিস্ট, যে ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তারা রাজেশ খান্নাকে সে বছরের সেরা অভিনেতার পুরস্কার দিয়েছিল, BFJ অ্যাওয়ার্ড, 1974। আর 1974-এর অমিতাভ বচ্চন দ্বিতীয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান পার্শ্ব শ্রেষ্ঠ অভিনেতার জন্য, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এবং এই সিনেমায় বোধহয় আসরানিও দৌড়েছিলেন মনোনয়নের, ওই সেরা হাস্যকৌতুক শিল্পী, কমেডিয়ানের, কিন্তু তিনি শেষ পর্যন্ত পাননি। তবে বোধহয় গান লিখেছিলেন আনন্দ বক্সি, তিনি বোধহয় পুরস্কার পেলেও পেতে পারেন, এরকম মনে হয় পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। যাই হোক, এই সিনেমাটির পেছনে রয়েছে আরও অনেক ঘটনা, সেই ঘটনার দিকে আপনাদের নিয়ে যাব। যেমন এই সিনেমাতে একটি চরিত্র ছিল, যারা দেখেছেন সিনেমাটি তারা জানেন রাজা মুরাদের। আসলে রাজেশ খান্নার ইচ্ছে ছিল, তার ভিকি বলে একজন গীতিকার এবং অভিনেতা বন্ধু ছিল, সুরকার এবং অভিনেতা। তিনি চেয়েছিলেন ওই ভিকি শর্মা এই চরিত্রটায় অভিনয় করুন রাজেশ খান্না। সম্ভবত ভিকি শর্মাই হবেন, ভুলও হতে পারি, মানে অনেক দিন আগের ঘটনা। কিন্তু গুলজার সাহেব কোনোভাবে আলাপ হয়েছিল রাজা মুরাদের সঙ্গে। ওরকম ব্যারিটন ভয়েস, আর সেই সঙ্গে তার শায়েরি বলার উর্দুর উপরে দখল দেখে
তিনি একদম নির্দিষ্টভাবে সেই চরিত্রটা ভেবেই স্থির করে নিয়েছিলেন এটি রাজা মুরাদ করবেন। নামক হারামে তাই অমিতাভ বচ্চন রাজেশ খান্নার পাশাপাশি অত্যন্ত নজর কেড়েছিলেন রাজা মুরাদ তার চরিত্রটার জন্য। এই সিনেমাতে অনেক ধরনের ঘটনা ঘটেছে। রাজেশ খান্না কেন বলেছিলেন অমিতাভের সঙ্গে কাজ করব না সেটা আসছি, কিন্তু তার আগে আর কি ঘটনা ঘটেছিল আপনাদের জানাই। রাজা মুরাদকে ঋষিকেশ মুখোপাধ্যায় 2 জোড়া জামা কাপড় দিয়েছিলেন, পাঞ্জাবি আর পাজামা। বলেছিলেন এই 2 জোড়া জামা কাপড়ই কাচবেন না, এটাই পুরো সিনেমায় না কাচা অবস্থায় তোমাকে পড়তে হবে প্রত্যেক দিন শুটিং, এবং শুটিংয়ে আসার আগে চান করবেন না। এইভাবেই কিন্তু শুটিং করেছিলেন রাজা মুরাদ এই সিনেমা, যার নাম নামক হারাম। নামক হারামের আরেকটা ঘটনা আপনাদের বলি। রাজেশ খান্না যেহেতু তার বন্ধুকে বাদ দিয়ে রাজা মুরাদকে নেওয়া হয়েছিল, তিনি প্রথম দিকে একদম পাত্তা দেননি, পছন্দই করতেন না রাজা মুরাদকে। কিন্তু রাজা মুরাদের অভিনয় শৈলী, তার আলাদা করে যে যোগ্যতা, তা আকর্ষণ করেছিল রাজেশ খান্নাকে, এবং পরবর্তীকালে তারা খুব ভালো বন্ধু হয়ে যান। রাজেশ খান্নার একটা বদভ্যাস ছিল, সেটা হচ্ছে শুটিং ফ্লোরে তিনি লেট করতেন। শিক্ষা দিয়েছিলেন স্বয়ং ঋষিকেশ মুখোপাধ্যায়। একদিন শুটিং সেটে সবাই পৌঁছে গেছেন, শুটিং হবে, সব রেডি হয়ে বসে আছেন, কিন্তু রাজেশ খান্না অনুপস্থিত। রাজেশ খান্না বেশ অনেকক্ষণ পর একদম টিপটপ হয়ে তিনি ফ্লোরে প্রবেশ করলেন। ততক্ষণে ফ্লোরে দাবা সাজিয়ে বসে পড়েছেন ঋষিকেশ মুখোপাধ্যায়। দাবা খেলাতে মগ্ন। তো রাজেশ খান্না এসে যাওয়াতে তাকে বললেন যে দাবার এই খেলাটা শেষ হোক, তারপর শুটিং শুরু হবে। এবার অপেক্ষা করতে শুরু করলেন রাজেশ খান্না। দাবার চাল বোঝেন তো, দীর্ঘক্ষণ অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, সেই দাবার চাল আর শেষ হয় না। এবং যখন দাবার চাল শেষ হলো তখন রীতিমতো প্যাক আপের সময় হয়ে গেছে। ঋষিকেশ মুখোপাধ্যায় প্যাক আপ করে দিয়ে সবাইকে বাড়ি পাঠিয়ে দিলেন। কিন্তু রাজেশ খান্না বুঝেছিলেন যে অপেক্ষাটা কতটা যন্ত্রণাদায়ক এবং কতটা ধৈর্যের ব্যাপার, সেটা প্রমাণ করিয়ে তাকে শিক্ষা দিয়েছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়। তারপর থেকে উনি আর কখনো নামক হারামের সেটে দেরি করে আসেন। মজার ব্যাপার হচ্ছে, এবার আসি মূল ঘটনায়। কেন রাজেশ খান্না অমিতাভ বচ্চনের সঙ্গে আর অভিনয় করবেন না বলেছিলেন। তার আগে বলে নেই, এই সিনেমাতে কিং হেনরি অর্থাৎ সেই মিল মালিকের চরিত্রটি, সেটি করার জন্য ঋষিকেশ মুখোপাধ্যায় প্রস্তাব দিয়েছিলেন প্রথমে রাজেশ খান্নাকে। কিন্তু রাজেশ খান্না যখন দেখলেন যে শ্রমিক যে রয়েছে, শ্রমিক নেতা, তার এন্ডে গিয়ে মৃত্যু হয়, অর্থাৎ শ্রমিক নেতা শেষে মারা যায়। 2 জন নায়ক, একজন নায়ক বেঁচে থাকে আর শ্রমিক নায়ক যিনি, তার শেষে মৃত্যু হয়। রাজেশ খান্না বোধহয় ভেবেছিলেন আনন্দে তার যে মৃত্যু হওয়াটা দর্শকরা খুব দারুণভাবে নিয়েছিল এবং সাড়া জাগিয়েছিল। তিনি তখন ঋষিকেশ মুখোপাধ্যায়কে বলেন, না, আমি ওই মিল মালিকের ছেলের চরিত্রে অভিনয় করব না, আমি করব ওই শ্রমিকের চরিত্রে। ওই মৃত্যু আছে শেষে, এটাকে তিনি কাজে লাগাতে চেয়েছিলেন তার স্টারডামে। এবার রাজেশ খান্নার কাছে তখন সব থেকে কম যেটা ছিল সেটা হচ্ছে শুটিংয়ের জন্য ডেট বা সময়। আর অমিতাভ বচ্চন, তার কাছে যেটা শুধুমাত্র ছিল সেটা হচ্ছে ডেট বা সময়, অর্থাৎ তার আর অন্য কোনো সেরকম কাজ তখন ছিল না। বাধ্য হয়ে ঋষিকেশ মুখোপাধ্যায় অন্য চরিত্রদেরকে নিয়ে এবং অমিতাভ বচ্চনকে নিয়ে যতটা তাদের কাজগুলো সেগুলো আগে সেরে নিচ্ছিলেন, কারণ রাজেশ খান্না তো খুব কম ডেট দেবেন, সেই ডেটে রাজেশ খান্নার কাজগুলো করে নেবেন। এবার ডিস্ট্রিবিউটারদের যখন এই ছবিটির ট্রায়াল দেখানো হলো বা একটু ট্রেলার দেখানো হলো, তখন ডিস্ট্রিবিউটাররা দেখলেন যে কান ঢাকা একটা এই লম্বা বিকট দর্শনের নায়ক, তাকেই বেশি করে দেখানো হচ্ছে, কিন্তু রাজেশ খান্নার সেই অর্থে খুব বেশি শুটিংয়ের সেই সময় যেহেতু করা হয়নি, তার চরিত্রে সে বেশি কিছু দেখানো হয়নি, অর্থাৎ তখনও তো তৈরি হয়নি রাজেশ খান্নার যে শুটিংগুলো। এতে ডিস্ট্রিবিউটাররা একেবারে অরাজি, নিমরাজি। না, এই তো কান ঢাকা চুলে এই বদঘট, একে দেখালে সিনেমা চলবে, তারা এটা ডিস্ট্রিবিউটারশিপ কিনতে রাজি হলেন না।
ঋষিকেশ মুখোপাধ্যায় বুঝলেন যে ঘটনাটা এদের কাছে পরিষ্কার হওয়া দরকার। তখন তিনি বোঝালেন যে রাজেশ খান্না যেহেতু ডেট পাওয়া যাচ্ছে না, তাই বাকি শুটিংগুলো বেশি করার কারণে রাজেশ খান্না মূল চরিত্র, তার শুটিং তো হবেই, কিন্তু এগুলো আমি যেগুলো রেডি করতে পেরেছি সেখান থেকেই আপনাদের দেখালাম। তবে এটুকু কথা দিচ্ছি যে রাজেশ খান্নার চরিত্রটাই এখানে সব থেকে বড় চরিত্র এবং তিনি মেন ক্যারেক্টার, তাই আপনারা নিশ্চিন্তে ছবির ডিস্ট্রিবিউটারশিপের সত্ত্ব কিনতে পারেন। এই ডিস্ট্রিবিউটর আর একটা কথা বলেছিলেন এই কান ঢাকা অমিতাভ বচ্চনের শুটিং দেখে, বলছি এই লাঙ্গুরের মানে যেটা বাংলা করলে মানে হয়, এই লাঙ্গুরের কানের ওপরের চুলগুলো কাটতে বলো, তো কানটাই দেখা যাচ্ছে না। পরবর্তীকালে এই সিনেমা সঠিক জবাবটা অমিতাভ বচ্চন দিয়েছিলেন জঞ্জিরের সময়। তার যে হেয়ার স্টাইল নিয়ে উপহাস করেছিল ডিস্ট্রিবিউটাররা, জঞ্জিরের পর সেই হেয়ার স্টাইল অনেক অভিনেতারাই রাখতে শুরু করলেন অমিতাভের সাফল্য দেখার পর। এবার ঘটনা হচ্ছে অমিতাভ তার অভিনয় যেটা সেখানে করছিলেন, রাজেশ খান্না সেই অভিনয় যখন তার সঙ্গে করছেন তখন কোথাও যেন এঁটে উঠতে পারছিলেন না। অমিতাভের নিজস্ব যে ভঙ্গিমার অভিনয়, তার কাছে রাজেশ খান্না যেন মনে হচ্ছিল যে তিনি খানিকটা ম্লান হয়ে যাচ্ছেন। এবং এই সিনেমাতে সেই নানান ক্ষেত্রে রাজেশ খান্নাকে ছাপিয়ে যাওয়া অমিতাভকে দেখতে দেখতে রাজেশ খান্না বুঝেছিলেন যে আমার স্টারডম, আমার ইমেজ, আমার যে সিংহাসন, তাকে চ্যালেঞ্জ জানানোর মতো লোক মুম্বাই চলচ্চিত্রে এসে গেছে। এবং রাজেশ খান্নার যে মৃত্যু, ভেবেছিলেন তার মৃত্যুর কারণে তিনি এই সিনেমাতে দারুণভাবে জনপ্রিয় বা হাইলাইট হবেন, সেটাকে ভুল প্রমাণিত করে সিনেমার পর দেখা গিয়েছিল যে অমিতাভের চরিত্রটাই বেশিরভাগ মানুষ পছন্দ করতে শুরু করেছে। আর এই দুটো কারণে যে তার সিংহাসন চ্যুত হতে চলেছে, সরতে চলেছে তার পায়ের তলা থেকে সেই মেগাস্টার সুপারস্টারের যে মাটি বা প্ল্যাটফর্ম, আর দ্বিতীয়ত অভিনয়ের ক্ষেত্রে অমিতাভের যে তাকে ছাপিয়ে যাওয়া, সেটাকেও মেনে নিতে পারেননি রাজেশ খান্না। তাই আনন্দের পর মানে আনন্দের সাফল্যের পর দ্বিতীয় নামক হারামের চলচ্চিত্রের শুটিংয়ের পর, সিনেমা রিলিজ করার পর রাজেশ খান্না বলেছিলেন যে অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি আর কোনো সিনেমায় কাজ করবেন না। 1973-এর নামক হারাম সিনেমার পেছনে থাকা এই ঘটনাগুলো হয়তো অনেকেরই জানা নেই, তাই আজকের এবং অমিতাভতে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর আনন্দের সঙ্গে সঙ্গে সংস্কৃতির সঙ্গেও থাকুন। তাহলে আজকের মতো শুভরাত্রি।